কেটে গেছে বেশ কটা দিন। এর মাঝে উষার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেছে। বিগত দিনগুলোতে উষা আর মেহরাবের সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। উষা এখন অনেকটাই মেহরাবকে বোঝার চেষ্টা করে। ভালো না বাসুক, মানুষকে বুঝতে তো কোনো ক্ষতি নেই। আর না আছে তার আবদারে ভালোবাসাগুলো মেনে নিতে। এই যে মেহরাব ওকে বাবার বাড়ি যেয়ে থাকতে দেয় না, এটা ভেবে এখন আর উষার মন খারাপ হয় না। ও উপলব্ধি করে মানুষটা ওকে বড্ড বেশি ভালোবাসে, বলে নিজে থেকে দূরে থাকতে দেয় না। মেহরাব পারে না উষাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। উষা মাঝে মাঝে মেহরাবের পাগলামোগুলোর কথা মনে করে হাসে। মানুষটা ওকে কতই না ভালোবাসে। উষা নিজেকে ভাগবতী মনে হয়। ভাগবতী না হলে তো ভালোবাসা কোথায় পেত ও? উষা এখন উপলব্ধি করে তিয়াসের বলা সেই কথাটা, মেহরাবের মতো ভালো তোকে কেউই বাঁচতে পারবে না। তিয়াস সেদিন উষাকে এই কথাটা বলেছিল। কথাটা যে সত্যি উষা সেটা এখন হাড়ে হাড়ে টের পায়। এই যে অফিস থেকে এসেই লোকটার ওকে চাই, চাই মানে চাই। তার সাথে কোনো বাহানা চলবে না। উষা যেখানেই থাকুক সেখান থেকে টেনে টুনে নিয়ে আসবে। মাঝে মাঝে লজ্জায় পড়তে হয় বেচারিকে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ওর মুখ না দেখলে নাকি মেহরাবের ক্লান্তি কাটে না। সারাদিনের ক্লান্তি দূর করার জন্যই মানুষটা ওকে চাই। তাও আবার এমনি সেমনি না, শক্ত করে জড়িয়ে ধরে রাখবে। মেহরাব পারে না উষাকে নিজের বুকে পিষে ফেলে। প্রথম প্রথম উষা বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষটা যে ওকে ভালোবেসে এমন করে এটা বুঝে গেছে উষা। সকালে ঘুম থেকে উঠে সাহেবের ওকেই চাই। অফিসে যাবে সে, রেডি করে দিতে হবে উষার। কলেজে না থাকায় উষার প্যারা নেই। মেহরাবকে অফিসে পাঠিয়ে নিজে পড়তে বসে যায়। দুজনের মাঝে এখন সুন্দর একটা সম্পর্ক হয়েছে। উষা জানে তার সহজে ও মেহরাবকে ভালোবাসতে পারবে না, তবে মানুষটাকে বোঝার চেষ্টা করে। মেহরাব এতেই খুশি। পরন্ত বিকেলে উষা আর ইনি বসে আড্ডা দিচ্ছিল। পড়তে পড়তে বিরক্ত হয়ে এসেছে, একঘেয়ে লাগছে। সারাদিনে তো পড়া যায়, আর মেহরাবও হয়েছে বজ্জাত। এখন এর মাঝে জামাই সত্তা কম, টিচার সত্তা বেশি দেখা যায়। সকালে এক গাদা পড়া দিয়ে যাবে, রাত হলে গুনে গুনে পড়া নেবে। মেহরাবের পড়াশোনার নামক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উষা। হাঁপিয়ে যাচ্ছে পড়তে পড়তে। মেহরাবের সোজা কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, না হলে খবর আছে। এক বিকেল পড়লেই বিরক্ত এসে গেছে উষার। তাই তো সময় কাটাতে টুস করে চলে এসেছে রিনির কাছে। দুজনের হাতে চায়ের মগ। রিনির চাটা বেশ ভালোই বানায়। উষার আগে চা তেমন পছন্দ না করলেও রিনির সুবাদে ভালোই অভ্যস্ত হয়েছে। দুজন ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় নিচ থেকে ভেসে এলো মেহরাবের কণ্ঠ। রিনি উষার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি যা, তোর সাহেব এসে গেছে। তার তো আবার বাড়ি ঢুকে বউকে না পেলে হয় না। উষা ফুরফুরে মেজাজে বলল, চাটা শেষ করে যায়। চা শেষ করতে করতে দেখবি বাড়ি মাথায় তুলবে। তুললে তুলুক, তাতে আমার কি। রিনির কথায় ফলল। মিনিটের মাঝে শোনা গেল মেহরাবের হাঁক ডাক। লোকটার হাঁক ডাকে বাড়ির ছাদে বসা কাকও উড়াল দিল। উষার মেজাজ খারাপ হলো। এই লোকের জন্য কি শান্তিতে একটু চাও খেতে পারবে না? চায়ের কাপ রেখে রিনিকে বলল, তুমি থাকো, আমি যাচ্ছি। না হয় বাড়ি আর বাড়ি থাকবে না, মাছের বাজার বানিয়ে ফেলবে তোমার দেবর। উষার কথা শুনে হাসল রেনি। দুটোই খুনসুটি ভালো লাগে ওর কাছে। মাঝে মাঝে মনে হয় ফিল্মের কাহিনী বাস্তবে দেখছে। ওদের কাণ্ড দেখে হাসে রেনি। উষা রুমে ঢুকে দেখলো সোফায় আইসি ভঙ্গিতে বসে আছে মেহরাব। কোমরে হাত গুজে বলল, কি সমস্যা? ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আপনার জন্য কি আমি একটু ছাদে যেয়েও শান্তি পাবো না? সারাদিন আপনার পিছু পিছু ঘুরবো? মেহরাব উঠে এলো। ঝটপট পায়ের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল উষাকে। উষা এতে বিন্দুমাত্র অবাক কিংবা বিচলিত হলো না। এটা নিত্যদিনের ঘটনা। ও এখন এভাবে অভ্যস্ত হয়ে গেছে। মেহরাব ক্লান্ত কণ্ঠে বলল, জানোই তো তোমার পাগল বরটা রুমে এসে তোমায় না পেলে বাড়ি মাথায় করবে। তাহলে যাও কেন? রুমে বসে অপেক্ষা করতে পারো না? উষা তেতে উঠে বলল, ভাইয়া আর বাবাও তো অফিস করে এসে, তাদের কখনো এমন করতে দেখেছেন? আপনারই যত ঢং। আমার বাচ্চা বউয়ের সাথে ওদের বুড়ো বউয়ের তুলনা দিচ্ছ কেন? আর আমি হলাম প্রেমিক মানুষ। সারাদিন পর বাড়ি এসে বউকে জড়িয়ে না ধরলে আমার হয় না। বউ হলো এনার্জি ড্রিঙ্কস। এর মতো বউকে জড়িয়ে ধরলে সারাদিন শেষ হওয়া এনার্জি এক নিমিষেই ফিল আপ হয়ে যায়। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো তো, আর আমাকে আমার এনার্জি লোভ করতে দাও।
উষার মাঝে মাঝে মেহরাবের কথায় ব্যাককেল বনে যায়। এই জীবনটা এমন হলো। ও কি এনার্জি ড্রিঙ্কস যে মেহরাব ওকে জড়িয়ে ধরে এনার্জি লোড করবে? লোকটা ইদানিং যেন একটু বেশি আবোল তাবোল বকে। মেহরাব মিনিট দুই একই ভঙ্গিতে জড়িয়ে রাখলো। 2 মিনিটের মাথায় উষাকে ছেড়ে ওর কপালে ওষ্ঠ শোয়ালো। প্রশান্তিতে হাসি এসে বলল, এখন ঠিক আছে, 100% এনার্জি ডান। উষা আওড়ালো, বজ্জাত লোক। মেয়েরা উষাকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। উষা গেল ওর খাবারের ব্যবস্থা করতে। উষা ভীতু চোখে তাকিয়ে আছে মেহরাবের দিকে। মেহরাব ওকে পড়া জিজ্ঞেস করছে। উষা আজকে কিছুই পড়েনি। পড়াগুলো কেমন মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওর কি দোষ? মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। এই একটা জায়গা। মেহরাব গম্ভীর আচরণ করে। পড়ার ফাঁকিবাজি করা মেহরাব বিন্দুমাত্র সহ্য করে না। সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল বলে কি উষাকেও তেমন হতে হবে নাকি? উষা মিনমিন কণ্ঠে বলল, পারি না। কেন? পড়া হয়নি? মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, এভাবে করলে কি করে হবে উষা? 2 মাস পরে তোমার পরীক্ষা, সে খেয়াল আছে নাকি সব ভুলে খেয়েছো? শুধু আজকেই তো পড়নি। আর এমন হবে না, আজকে পড়িনি, কালকে পড়িনি, করলে তো পড়াই হবে না। পরীক্ষায় কি লিখবে আন্ডা? উষার মেজাজ ছুটে গেল। একদিনই তো পড়িনি, তাই বলে এত কথা শোনাতে হবে? একটু ভালো করে তো বলা যায় নাকি? উষা কর্কশ কণ্ঠে বলল, একদিন পড়িনি বলে এত কথা শোনাচ্ছেন, আর প্রতিদিন যে পড়া কমপ্লিট করি তখন খালি বকাবকি করা ধান্দা। ধান্দাবাজ লোক। আপনি থাকুন আপনার বই নিয়ে, আমি গেলাম। এরপর একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। উষা গটগট পায়ে রুম থেকে বেরিয়ে এলো। একটা দিনই তো পড়িনি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? প্রতিদিন যে পড়ে সেটা মেহরাবের চোখেই পড়ে না। আজকে একদিন পড়িনি বলে এতগুলো কথা শোনাতে হলো। উষা সোজা চলে এলো ছাদে। এতক্ষণ বেড়ে যাওয়া মেজাজ যেন একটি মিশে ফুরফুরা হয়ে গেল। ঠান্ডা মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছে। আকাশে এক ফালি চাঁদ মেঘেদের আড়াল হতে উকি দিচ্ছে। পেঁজো মেঘগুলো বেশ লাগছে দেখছে। মনে হচ্ছে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে। কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। উষার ইচ্ছে হলো ও যদি ভেসে বেড়াতে পারতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। উষা রেলিংয়ের সাথে ঝুলে দাঁড়ালো। চোখ বন্ধ করে প্রকৃত অনুভবে মত্ত হলো। চোখ বুজে হঠাৎ অনুভব করলো একজোড়া হাত একটু একটু করে ওর কোমর আঁকড়ে ধরেছে। হাতের মালিককে চিনতে উষার একটুও সময় লাগলো না। এতদিনে এই স্পর্শ উষার মুখস্থ হয়ে গেছে। উষা ঝাঁঝালো গলায় বলল, এখন এসেছেন কেন? আপনাকে না বলছি আমার ধারে কাছে ঘেসবেন না? তারপরও কেন এসেছেন? আপনি আপনার বই নিয়ে থাকুন, আমার কাছে কি? ছাড়ুন, ছাড়ুন আমায়। মেহরাব ছাদের বদলে হাতের বাঁধন আরও গাঢ় করলো। আদুরে গলায় বলল, রাগ করে না বউ, আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম। ওভাবে বকাবকি করার জন্য সরি। থাক, একদিন না পড়লে কিচ্ছু হবে না। আজ বরং দুজন মিলে চন্দ্রবিলাস করি। উষার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল। মেহরাবকে একটু নাকানি চোখানি খাওয়ানো যাক। উষা টেনে টুনে মেহরাবের হাত সরাতে সরাতে বলল, না, এখন আমি পড়তে বসবো। একদিন না পড়লে অনেক পড়া মিস হয়ে যাবে। পরীক্ষার খাতায় কি লিখবো আন্ডা? মেয়েরাব হাসলো উষার কাণ্ডে। মেয়েটা যে ওকে এই কথা জালে ফাঁসাচ্ছে এটা মেয়েরাব বেশ ভালোই বুঝতে পারছে। উষার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, একদিন না পড়লে কিছুই হবে না, বাদ দাও। আমি বলছি পড়বো মানে পড়বই, ছাড়ুন আমায়। মেহেরাব উষার কানের কাছে মুখ নিল। ফিস ফিস কিসে কিছু একটা বলল। উষার নাক মুখ কুঁচকে দিল। মেহেরাব বলল, নাও, জয় জিওর ইউরোস। কি করবে ভেবে দেখো, রুমে যাবে নাকি চন্দ্রবিলাস করবে? উষার নাক ছিটকে বলল, অসভ্য লোক। মেহরাব শব্দ করে হেসে ফেলল। উষার ইচ্ছে করলো লোকটাকে ডিটারজেন্ট ছাড়া কাচতে। লোকটার মুখ ইদানিং বড্ড লাগাম ছাড়া হয়ে গেছে। যখন যা মুখে আসে বলে দিচ্ছে, তার ফল ভোগ করতে হচ্ছে উষাকে। এই যে মাত্র লাজ সরবহীন ছোটোখাটো হুমকি দিয়ে দিল। এখন উষা চাইলেও নিচে যেতে পারবে না, গেলেই সর্বনাশ। একে অপরকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে দুজন। উষার মনে আচমকা প্রশ্ন এলো। ফট করে মেহরাবকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম, কথা না পেয়েছি উত্তর দিন। মেহরাব কিছু সময় চুপিয়ে রইল। হয়তো ভাবলো কিছু, অন্তবার বলা শুরু করলো, নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেখে আমি তোমায় ভালোবেসিনি। প্রথম যেদিন তোমায় তোমাদের বাড়ির বাগানে
শাড়ি দিয়েছিলাম সেদিন পিছন ঘুরে তোমার বাচ্চা মায়াবী মুখের মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার কান্না আমার সহ্য হচ্ছিল না, গিল্টি ফিল হচ্ছিল, নিজেই নিজেকে থাপ্পড় ইচ্ছে করছিল। তিয়াস যখন বলল যে আমি তোমার ভাই, সেটা আমি মনে নিতে পারিনি। আনমনে সেদিনই রাগ হয়েছিল তিয়াসের ওপর। আমি কেন তোমার ভাই হতে যাব? আমার তো বোন আছে, আর তোমারও ভাই আছে, তাহলে কেন আমাকে তোমার ভাই বোন বানাবে? এরপর ধীরে ধীরে তুমি বড় হতে লাগলে, আমাদের দেখা হলো, ভালো করে কথা না হলেও চোখে চোখে ঝগড়াটা দিব্যি হতো। চোখে চোখে নীরব যুদ্ধ করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেললাম নিজেও জানি না। তোমাকে ভালোবাসার জন্য আমার নির্দিষ্ট কোনো দিনক্ষণ লাগে না, ধীরে ধীরে তোমার মায়ায় পড়ে গেছি আমি। তবে অনুভব করছি, যেদিন শাওন তোমায় প্রপোজ করেছিল, আমার গা পিত্তি জলে যাচ্ছিল সেদিন। তোমার পাশে কাউকে সহ্য করতে পারতাম না, কেউ পারতো না, আমি নিজেও জানি না। তোমার পাশে অন্য ছেলেকে দেখলে কেন রাগ হতো? তখন এই প্রশ্নের উত্তর আমার কাছে অজানা। শুধু জানতাম তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। অন্তঃপর ধীরে ধীরে উপলব্ধি করলাম তুমি নামক মায়া আমার গভীরভাবে মায়াজালে আটকে ফেলছে, যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তাই আর কি, জড়িয়ে গেলাম তোমার সাথে। আড়ালে আবডালে সবসময় তোমার খোঁজ রাখতাম। আর তুমি এমন এক গাধে, কখনো বোঝোইনি যে কেউ একজন তোমাকে তোমার দূর থেকে সবসময় নজর রাখে, তোমার লুকিয়ে লুকিয়ে দেখে, তোমার আশেপাশে আসা সকল ছেলেদের তাড়িয়ে দেয়। বড় কথা, আমি জানতাম তুমি আমার পছন্দ করতে না, তার চেয়েও নিজের অনুভূতি বলতে পারছিলাম না। তোমায় ভেবেছিলাম পারিবারিকভাবে তোমায় আমার করব, কিন্তু তার আগে তো কত কিছু ঘটে গেল। অবশেষে তুমি আমার, শুধুমাত্র আমার। উষার মনের মাঝে শীতলাটা ছেয়ে গেল। মেহরাবকে এত আগে ভালোবাসে, আরও বুঝতেই পারলো না। শাওনকে মারার পর তানজিলা বলেছিল যে মেহরাব উষাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। উষা পাত্তাই দেয়নি। আসলে ও একটা গাধি। তাও তেজি কণ্ঠে বলো, আপনি আমায় গাধি বললেন? গাধি না তো কি বলবো। শুনেছি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বড্ড প্রখর হয়, কেউ তাদের দিকে তাকালে তারা বুঝতে পারে। আর আমি একটা গাধি, মাথা মোটাকে ভালোবেসেছে যে কিনা কিছুই বোঝে না। উল্টো কিভাবে আমার সাথে ঝগড়া করা যায় সেই ফন্দি আটে। প্রথম দেখাই সেই ধমক দিয়েছি, তারপর থেকে তো আপনার নাম পড়েছিল অপ্রিয় লিস্টে সবার উপরে। তারপর থেকে দেখা হলেও টুকটাক ঝগড়া লেগে থাকতো। সবচেয়ে বড় কথা, আপনি এলাকার গুন্ডামি করে বেড়াতেন, যেটা আমার মোটেও পছন্দ ছিল না। সেই জন্য তো আপনাকে কখনো সেভাবে দেখা হয়নি, আর না আপনাকে নিয়ে কিছু ভেবেছি। তাহলে আমি কি করে বুঝবো আপনি আমাকে পছন্দ করেন? মেহরাব দীর্ঘশ্বাস ফেলল। উষাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মিহি কণ্ঠে শুধালো, এখনও কি আমি তোমার অপ্রিয় লিস্টে সবার উপরে আছি? উষা ভাবুক কণ্ঠে বলল, না, এখন আপনার কিছুটা উন্নতি হয়েছে। আগে সবার উপরে ছিলেন, এখন লিস্টে সবার নিচে আছেন। মেয়েরা হতাশ গলায় বলল, তাও লিস্ট থেকে বাদ দিবে না? উষা দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। মেহরাব বলল, তোমার অপ্রিয় লিস্টে আমি থাকলেও আমার প্রিয় লিস্টে তুমিই সবার উপরে ছিলে, আছো এবং থাকবে। উৎসব মুখর পরিবেশ মির্জা বাড়িতে, সবার মুখে লেগে আছে মিষ্টি হাসি। বাড়িতে নতুন সদস্যর আগমনী বার্তায় মেতে উঠেছে সবাই। মিজান সাহেব কী রেখে কী করবেন দিশা পাচ্ছেন না। খবরটা শুনে মিষ্টি আনতে চলে গেছেন। বাড়িতে মিষ্টি থাকা সত্ত্বেও উষা নিজেও খুব খুশি। অবশেষে মির্জা বাড়িতে নতুন সদস্যের আগমন হতে চলছে। রিনিকে ঘিরে রয়েছে সবাই। মেয়েটার মুখে লাজুক হাসি লেগেই আছে। এক কোণে দাঁড়িয়ে মাহিন দাঁত দিয়ে নখ করছে। বেচারা এতক্ষণে টেনশনে ছিল, এখন বাবা হওয়ার সুখবর শুনে কী রিয়াকশন দেওয়া যায় সেটাই ভুলে বসে আছে। উষা বসে বসে রিনিকে খোঁচাতে ব্যস্ত। বলল, আপু, পুচকে কিন্তু সারাদিন আমি রাখবো, তোমার কাছে একটু দিব না। আমি ওর ছোট আম্মু, তাই ও আমার কাছে ওকে রাখবো। তুমি জাস্ট খাওয়ানোর সময় ওকে খাইয়ে দিবে, বাকিটার সময় আমি ওর কাছেই থাকবো। ঠিক আছে, রাখিস। উষা আরও কত শত কল্পনা, পুচকু আসলে এ করবে সেই করবে, সারাদিনও রাখবে, আরও যত বাচ্চামো কথাবার্তা। রিনি বসে বসে উষার পাগলামো দেখছে। উষার কাণ্ড দেখে মনে হচ্ছে রিনি না, ওর পুচকু আসবে। মেয়েদের ভাবনা শেষ নেই। মেয়েটা যখন থেকে শুনছে ও প্রেগনেন্ট, সেই থেকে বকবক করেই চলছে। এতে রিনি একটু বিরক্ত আসছে না, উল্টো মুগ্ধ চোখে উষাকে দেখছে। উষার মাঝে আনন্দ উৎসারই শেষ নেই।
এই তো বিকেলের ঘটনা। বিকেলে দেখি উষা আর রিনি দুজনে মিলে গল্প গুজব করতে করতে বিকেলের নাস্তা বানাচ্ছিলাম। শায়লা বেগমকে ছুটি দিয়ে ওরাই আজ থেকে নাস্তা বানানোর দায়িত্ব নিয়েছে। এতদিন উষার পরীক্ষা থাকার বইয়ের মাঝে থেকে মেয়েরা ওকে মুখ তুলতেও দেয়নি। সারাদিন ধমকে ধমকে পড়াতে বসতে। মেয়েরা পারে না উষাকে পড়াশোনা নামক পুকুরে চুবিয়ে রাখে। পড়ার চোর উষাকে সারাদিন টেবিলে বসিয়ে রেখেছিল। পড়তে পড়তে হাঁপিয়ে গেছে মেয়েটা। উষা এতদিন মুখে মাস্ক বলেই ফেলছিল। আপনাকে বিয়ে করার চেয়ে একটা টিচারকে বিয়ে করলে ভালো হতো। সে অত্যন্ত আপনার মতো অত্যাচার করে সারাদিন পড়তে বসাতো না, জল্লাদ একটা। শেষের কথাটা অবশ্য মিনমিন করে বলছিল। না হয় মেহরাব শুনলে ওর খবর ছিল। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা না বলে চুপচাপ পড়ো, না হলে আজ রাত 2টোর আগে টেবিল থেকে উঠতে পারবে না। উষা চুপ মেরে গেল। এটা আদৌ ওর বর তো, নাকি আস্ত বর্বর। উষা কথা না বাড়িয়ে পড়তে বসে যায়। পরীক্ষা শেষ হতে হাঁপ ছেড়ে বেসেছে বেচারি। রিনি উষার দুজন নাস্তা বানাচ্ছিল। হুট করে রিনির মাথা ঘুরতে শুরু করে। পাশে থাকা কেবিনের ধরে নিজের ভারসাম্য বজায় রাখে। উষা রিনির অস্বাভাবিক আচরণের সাথে সাথে ওকে ধরে ফেলে। আবু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বলিস না, কয়দিন যাবৎ কেমন মাথা ঘোরাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। উষা রিনিকে নিয়ে সোফায় বসায়। ঝটপট 1 গ্লাস পানি এনে দেয়। রিনি ঢকঢক করে পানিটা শেষ করে বলো, আমি ঠিক আছে, চল নাস্তা বানাবো, শেষ করি। ওরা অফিস থেকে ফিরে আসবে। তুমি রুমে যাও, আমি করে নিচ্ছি। তুই একা পারবি না, আমি হেল্প করি, চল। উষা কাট কাট কণ্ঠে জবাব দিল, তোমাকে যেটা বলছি সেটাই করো। রেস্ট নাও তুমি, আমি যাচ্ছি। উষা নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানিয়ে টেবিলে রেখে ছুটল রিনির ঘরে। মেয়েটা দুপুরও কিচ্ছু খায়নি। খায়নি বলতে বলতে খেতেও পারেনি। যেটুকু খেয়েছে সবটাই বমি করে ফেলছে। উষা রিনির রুমে ঢুকে আশেপাশে রিনিকে পেল না। কানে আওয়াজ এলো ওয়াশরুমের। রিনি মনে হয় ওয়াশরুমে গিয়েছে। উষার নাস্তা প্লেটটা টেবিলের উপর রেখে বিছানায় বসালো। মিনিট দুয়েক মাথাটা বেরিয়ে এলো রিনির। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, শরীর যেন চলছেই না। উষা বিচলিত হলো। রিনিকে ধরে বিছানায় শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, বেশি খারাপ লাগছে? রিনি দুর্বল কণ্ঠে, বমি করতে করতে অবস্থা খারাপ। উষার পাশে রাখা নাস্তার প্লেট রিনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। রিনি ক্ষীণকণ্ঠে বলল, কিছু খাবো না রে, বমি করতে করতে জান যাচ্ছে আমার, খেলেও আবারও বমি আসবে। উষা তাও জোর করে কিছুটা খাইয়ে দিল। মিনিট 10-এর মাঝে মেহের আবার বাড়িতে ঢোকে। মাহিন বউয়ের এই অবস্থা দেখে সাথে সাথেই ডক্টরকে কল করে। যদিও ও চেয়েছিল হসপিটালে যেতে, চেক আপ করাবে বলে, কিন্তু রিনির অবস্থা খারাপ দেখে বাসার ডক্টর আসতে বলে। রিনির রুমে ভিড় জমেছে। উষা, মেহরাব, সাহেলা বেগম, মিজান সাহেব, মাহিন সাহেব সবাই রুমের অবস্থান করছে। ডক্টর রিনিকে দেখছে। চেক আপ করা হলে মুচকি হেসে মিজান সাহেবকে বলল, মিজান সাহেব, মিষ্টি আনুন, আপনাদের বাড়িতে নতুন মেহমান আসছে। কথাটা মানে উষা বুঝতে পারল না। ওর ছোট্ট মাথা কথাটা অর্থ বুঝতে অপরাগ। মেয়েটা অসুস্থ আর ডক্টর কিনা রসিকতা করছে। বলছে মেহমান আসবে, এদিকে আপুর অবস্থা খারাপ আর আপনি মজা করছেন ডক্টর আঙ্কেল। আপনি আগে আপুকে দেখুন, আপুর কি হয়েছে, খেতে পারছে না কেন, সাথে মাথা ঘোরাচ্ছে, আপনি আগে আপুকে মেডিসিন দিন। উষার কথা শুনে সবাই ওর দিকে তাকালো। হুট করে সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে উষা অস্বস্তিতে পড়ল। ও কি এমন বলল যে সবাই এভাবে ওর দিক তাকাচ্ছে? ও তো ভুল কিছু বলেনি। রিনি অসুস্থ, ওকে না দেখে ডক্টর মজা করছে, সেটাই তো বলছে। ডক্টর বলছে তোমার আপু প্রেগনেন্ট, তার জন্য এই সমস্যা হচ্ছে। এই সময় প্রায় মেয়েদের বমি হয়, মাথা ঘোরায়, এতে চিন্তার কিছু নেই, আর ওষুধেরও প্রয়োজন নেই। প্রথম কয়েক মাস এমন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ওকে সেলাইন দিয়ে যাচ্ছি, সেলাইন দিয়ে শরীর দুর্বলতা অনেকটাই কমবে। উৎসাহ এতক্ষণে বুঝলো আসল ঘটনা। বলল, ও আচ্ছা, আমি ভেবেছি আপনি মজা করছেন। সবাই একসাথে হেসে দিল। উৎসাহ বেশ লজ্জা পেল। কেন যে মুখ ফসকে জিজ্ঞেস করতে গিয়েছিল, ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি দিতে। উৎসব মুখর পরিবেশ তৈরি হলো মির্জাবাড়ি জুড়ে। রিনির বাবা বাড়িতে জানালো হলো তারা বাড়ির মেয়েদের দেখতে চলে এলেন।
বাড়িতে উৎসবমুখ পরিবেশ। এত মানুষ। উষা সাহেলা বেগম মিলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে গেল। মেহেরাব সেই কখন থেকে বউকে খুঁজছে। মেয়েটা এখনো রুমে আসার নামই নিচ্ছে না। মেয়েটাকে ভুলে গেছে মেহেরাব অফিস থেকে এসে ওকে না দেখলে শান্তি পায় না, নাকি মেহেরাব যে এসেছে সেটা ওর চোখেই পড়েনি। মেহেরাবের অভিমান হলো, আসুক উষা, তারপর দেখাবো মজা। সকল কাজ শেষ করে রাত 11:30 নাগাদ রুমে ঢুকলো উষা। রিনির বাড়ির সবাই 10টা নাগাদ গিয়েছে। সবাই যেতেই সব গোছগাছ করতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। দরজা ঠেলে রুমে ঢুকে দেখলো পুরা রুম ফাঁকা। মেহেরাব কোথায় গেল? ওর তো রুমে থাকার কথা ছিল। এসেছে থেকে মানুষটাকে দুদণ্ড দেখিনি। এমনকি খাওয়ার সময় মেহেরাব বেশ চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। মুখটা কেমন গম্ভীর ভাব ছিল। কিছু কি হয়েছে মেহেরাবের? উষা এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘামে শরীর আঠালো হয়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসছে। এই মুহূর্তে শাওয়ার না নিলেই নয়। শাওয়ার নিয়ে বের হতে ব্যালকনিতে গেল তোয়ালে মেলে দিতে। ব্যালকনিতে পা রাখতে নজর পড়ল মেহরাবে দেখে। উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে ছেলেটা। উষা তোয়ালে মেলে দিয়ে মেহরাবের পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, ব্যালকনিতে কি করছেন? মেহরাবের পক্ষ থেকে কোনো জবাবই এলো না। যেখানে মানুষ ওকে পেলে টুস করে জড়িয়ে ধরে পাগলামো করবে, সেই মানুষটা এতটা শান্ত থাকতে দেখে উষা অবাক হলো। কি হয়েছে আপনার? মন খারাপ? অফিসে কিছু হয়েছে কি? মেহরাব তবুও নিশ্চুপ, কোনোই নেই মুখে। উষা বিচলিত হলো। এর সামনে মেহরাব তো এতটাই চুপচাপ থাকার মতো ছেলে না। মেহরাবের শার্টের হাতটা টেনে ধরে বলল, আরে ভাই, কি হয়েছে বলবেন তো? না বলে বুঝবো কি করে? মেহরাব গম্ভীর কণ্ঠের স্বর ভেসে এলো, আমি তোমার ভাই না, তাই আমাকে ভাই বলে ডাকবে না। 100 বার ডাকবো। মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? দেখে মনে হচ্ছে আপনার বউ আপনাকে রেখে অন্য ছেলের সাথে ভেগে গেছে। মেহরাব এক ঝটকে উস্কার কোমর আঁকড়ে ধরল। কঠিন গলায় বলো, সেই সুযোগ নেই। যতদিন মেহরাব মির্জা বেঁচে আছে ততদিন কোনোভাবেই সম্ভব না। কথাটা বলে মেহরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। উষা হঠাৎ মেহরাবের আক্রমণে হকচকিয়ে গিয়েছে। নিজেকে সামলে মেহরাবের থুতনিতে হাত রেখে ওর দিকে তাকালো। বলল, কি হয়েছে বলবেন তো? আমি কি ভুল কিছু করেছি? মেহরাব থুতনি থেকে উষার হাত সরিয়ে দিয়ে বলল, এখন আমার কাছে এসেছো কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানে যাও। তোমার যে একটা জামাই আছে সেটাই তো ভুলে বসেছো। একজন যে তোমার অপেক্ষায় থাকে সেটা কি ভুলে গেছো? জানো না অফিস থেকে এসে তোমার মুখ না দেখলে তার হয় না? উষা এতক্ষণে বুঝলো মেহরাবের গাল ফুলিয়ে থাকার কারণ। নিজের হয়ে সাফাই গাইতে বলল, দেখছিনি তো আপুর অবস্থা, তাই আপুকে ছেড়ে আসেনি। আম্মু একা কাজ করবে তাই আম্মুকে হেল্প করছিলাম। আমার জন্য তোমার কাছে 5 মিনিটও নেই? 5 মিনিটের জন্য এলে কি হতো? তুমি আমার ভালোই বাসো না বউ? শেষের কথাটা বলে গাল ফুলালো মেহরাব। উষা মেহরাবের গালে ফুলানোর ধরন দেখে হেসে ফেলল। মানুষটা বাচ্চাদের মতো অভিমান করছে। উষা কান ধরে বলল, সরি, আর কখনো হবে না। সরো, তোমার সরি আমার লাগবে না। এমন বাচ্চার মতো গাল ফুলাচ্ছেন কেন? যদিও গাল ফুলালে আপনাকে হেব্বি কিউট লাগে, ইচ্ছে করে গাল টেনে দেই। মেয়েরা হুট করে ঝোঁকলো উষার দিকে। কানের কাছে ফিসফিস করে বলল, গাল টেনে দিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে না? বাচ্চাদের কিন্তু আদর করতে হয়। উষা মেহরাবের বুকে কিলি বসিয়ে দিল। বলল, অসভ্য লোক। মেয়েরা মৃদু কণ্ঠে আহ করে উঠল। উষার হাত বুকের সাথে চেপে ধরে বলল, একে তো দেখা না দিলে বুকে ব্যথা বানিয়েছ, এখন কি কিল দিয়ে হৃদয় স্পন্দন বন্ধ করে ফেলতে চাইছো? আমার উপর তোমার একটুও দয়া হয় না, নিষ্ঠুর রমণী। উষা কিটকিটিয়ে হেসে উঠল। মেয়েরা মুগ্ধ চোখে চেয়ে রইল উষার পানে। কত আয়োজন করছিল মেয়েটা একটু শিক্ষা দিবে বলে, কিন্তু শেষে হলো কি, নিজেই নিজের জালে ফেসে গেল। এই মেয়েটার মাঝে এমন কি আছে যা মেহরাব তার সাথে রাগ করে থাকতেই দেয় না? মেহরাবের চেয়েও মেয়েটা থেকে দূরত্ব যেতে পারে না। আর না সমস্যা, সামান্য দূরত্বও সহ্য হয়। উষা হাসি থেমে বলো, এবার রাগ কমিয়েছে মিস্টার? মেয়েরা পেট ঝাটকে উষাকে কোলে তুলে নিল। হুট করে এমন আক্রমণ নিজেকে সামলাতে গিয়ে উষা আঁকড়ে ধরল মেহরাবের গলা। ব্যালকনি থেকে রুমে প্রবেশ করতে করতে মেহরাব বলল, রাগ কমেছে কিনা জানি না, তবে আমায় এতক্ষণ অপেক্ষায় রাখার জন্য আপনার শাস্তি মঞ্জুর হয়েছে। উষা আভাস পেল তীব্র ধ্বংসের উন্মাদনা। শুকনো ঢোক গিলল উষা। মেহরাবের ঠোঁটের কোণে লেগে আছে দ্রুত হাসি। হাসিটা আরও খানিকটা প্রসারিত হয়ে মেহরাব শুধালো,
আর ইউ রেডি ফর পানিশমেন্ট মিসেস মেহরাব? উষা কিছু বলো না, বলেও যে লাভ হবে না এটাও জানে। মেহরাব যেটা চেয়েছে সেটাই হবে। উষাকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। মুহূর্তে পুরো রুম ছড়িয়ে গেল উষ্ণতায়। মেয়েরা ওর ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে উষার মাঝে। দুজনে পাড়ি জমানো ভালোবাসার এক অনন্য শহরে, যেখানে কেবল উষা আর মেহরাবের অস্তিত্ব। প্রায় 2 মাস পর বাবা বাড়ি এসেছে উষা। পড়াশোনা, পরীক্ষা, ঋণের অসুস্থতা সব মিলিয়ে এবারে আশাই হয়নি। সকালবেলা মেহরাব এসে দিয়ে গেছে, বলে গেছে যাওয়ার সময় নিয়ে যাবে। বাড়ি এসে নিজের প্রাণপ্রিয় বিষ্টুকে ডেকে নিয়েছে উষা। পরীক্ষার পর দুজনের তেমন দেখা হয়নি বললেই চলে। একবার ফোনে কথা বলেছে। দুই বান্ধবী মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এতগুলো দিন পর দুজন একত্রিত হয়ে গল্প মজিছে দুজন। আশেপাশের সকল খেয়াল ভুলেই বসেছে। সন্ধ্যায় বাড়ি ফিরেছে তিয়াস। অফিস শেষ করে ক্লান্তি নিয়ে বাড়ি এসে বোনের রুম পেরিয়ে নিজের রুমের দিকে যেয়ে নিলেও থমকে যায় প্রিয়তমার খিলখিল করে হাসির শব্দ। তিয়াস ভুরু কুঁচকে এলো। মেয়েটা এখানে আসবে কী করে? নাকি ওর মনের ভুল? মেয়েটা ইদানিং বেশ ভালোই জ্বালাচ্ছে। রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না ইতিহাস। মনে মনে ফোন দিয়ে একটু ফেলছে। খুব শীঘ্রই প্রেয়সীকে খোঁজার বন্দি করবে, তারপর ওকে জ্বালানো মজা দেখাবে। পুনরায় একই শব্দ কানে আসলে পর্দা সরিয়ে তাকালো। এক মুহূর্তের জন্য থমকে গেল ওর প্রেমিক হৃদয়। সকল ক্লান্তি এক নিমিষে উবে গেল। তিয়াস মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয়তমার খিলখিল করে হাস্যরত মুখচ্ছিরিতে। মেয়েটাকে কি জানে, তার হাসির ঝংকার উত্তাল সমুদ্রের ন্যায় উত্থাল পাতাল ঢেউ তৈরি করে তিয়াসের বুকে। উহ, জানে না, জানলে নিশ্চয়ই এভাবে জ্বালাতো না। উষার নজর পড়ল ভাইয়ের ওপর। জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? বোনের কণ্ঠে হুঁশ ফিরল তিয়াসের। হেসে বলো, এই তো ভালো। তুই তুই আসবে আগে বলবি না কেন? উষা মুখ বাঁকিয়ে বলো, এমন একটা ভাব ধরি যেন আমি আসবো জানলে কত কিছু করে উল্টে ফেলতি। পেতনি, ভালো করে কথা বলতে পারিস না যেহেতু, তাহলে কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? উষার মেজাজ খারাপ হলো। বলল, আমার যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো, তোমার কি? আমার রুমের দরজায় এসেছো কেন? নিজের রুমে যাও। তিয়াস মুখ ঝামটা দিয়ে বলল, আমার ইচ্ছে নেই তোর রুমে বসে থাকার। আমি আমার নিজের রুমে যাচ্ছিলাম, মাঝে পেতনির শব্দ পেয়ে দেখছিলাম আমাদের বাড়িতে পেতনি এলো কী করে। উষা চেঁচিয়ে উঠে বলল, ভাইয়া। তিয়াস ততক্ষণে হাওয়া। উষার আগে ফোঁসফোঁস করতে করতে বিছানায় যেয়ে বসলো। এর মাঝে ডাক পড়ল নিচ থেকে। তনয় বেগম ডাকছে উষাকে। তানজিলাকে বসতে বলে উষা নিচে নেমে গেল। তনয় বেগম রাতের জন্য রান্না করছিলেন। মেয়েরা কী কী পছন্দ সেটা জানতে চাইছে। মেয়ের জামাই তার পছন্দ মতো রেঁধে বেড়ে খাওয়াবেন। ছেলে কতদিন তাদের বাড়ি আসে না। উষা কোমরে হাত গুজে বলল, মেয়ের জামাইয়ের জন্য এত আয়োজন, আমি যে এতদিন পর বাড়ি আসছি সে খেয়াল আছে তোমার? নিজের মেয়ের চেয়ে পরের ছেলে বেশি হলো তোমার কাছে। যাও, আর আসবই না তোমাদের বাড়ি। নাটক না করে যে জিজ্ঞেস করছি সেটা বল। ছেলেটা রান্না করে খাওয়াবো না তোকে খাওয়াবো? এমন ভাব করছিস যেন তুই খাবি না। উষার আগে গজগজ করতে করতে মেহরাবের পছন্দের খাবারের নাম বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। মনে মনে বিড়বিড় করে বলছে, উষারে, তোর আর এই বাড়িতে কদর নেই। এখন এই বাড়িতে ওই বজ্জারটাকে আদর করা হবে। তুই এই বাড়ির পর হয়ে গিয়েছিস। রাগে নাকের পাটা ফুলে ফেঁপে উঠছে। রাগে ফোঁসফোঁস করতে করতে বলো, আর আসবই না এই বাড়ি। তখন দেখবো মেয়ে জামাইকে নিয়ে আদি খেতা করো কী করে। রেগে মেগে রুমের পর্দা সরাতেই উষা থমকে গেল। অপ্রত্যাশিত কিছু দেখে ফেলছে যেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। শান্ত পরিবেশ, থমকে আছে সব কিছু। উষার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানজিলা। এর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তিয়াস। একটু আগে তনয়া বেগমের সাথে রাগ করে রাগে গজগজ করতে করতে রুমে আসতে উষার চোখও চড়ক গাছে। তানজিলা কাবারের সাথে চিপকে দাঁড়িয়ে আছে। কাবারের দুপাশে দু হাতে হাত রেখে তিয়াস তানজিলাকে আটকে রেখেছে। তানজিলার চোখে মুখে ভীতি। ভীতুকণ্ঠে বলল, কী করছেন তিয়াস ভাই? উষা এক্ষুনি এসে পড়বে। তিয়াস তানজিলার ঠোঁটের উপর আঙুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলল, হুস, চুপ থাকো। বনু এখন আসবে না, আম্মু ওকে ডেকেছে। তাও যদি চলে আসে? তুমি দয়া করে একটু চুপ করো। চুপ করে আমায় একটু দেখতে দাও তো। কতদিন দেখি না তোমায়। এভাবে খিলখিল করে হেসে যে আমার বুকে আগুন জ্বালিয়ে দিলে, এখন সেই আগুন পানিও তোমারই ঢাকলে হবে। এখন 2 মিনিট চুপ করে দাঁড়াও তো, দু চোখ ভরে তোমায় দেখি। তিয়াসের জোরাজুরি করে তানজিলার মতামত টিকল না। তিয়াস নাসুরবান্দা।
হঠাৎ তানজিলার চোখ পড়ল দরজার দিকে। সাথে সাথে চক্ষু ছানা বড় হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, উষা। তিয়াস দুষ্টুমির স্বরে বলল, তুমি কি ভেবেছো উষার নাম ধরে ছাড়া পেয়ে যাবে? তাহলে আপন ধারণা ভুল ম্যাডাম। এত সহজে ছাড়ছি না আমি আপনাকে। অনেকদিন পরে বাগে পেয়েছি আপনাকে। উষা ডেকে উঠল, ভাইয়া। তিয়াস চমকে উঠে ফটাফট তাকালো। ভূত দেখার মতো চমকে উঠে এক লাফে ছিটকে তানজিলা থেকে দূরে সরে গেল। উষা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তিয়াস তানজিলাকে বলো, আমি যা দেখেছি তুইও কি তাই দেখতে পাচ্ছ? তানজিলা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আগে। উষার সামনে দুজন অপরাধী ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উষা একবার দুজনের দিকে তাকালো। ক্ষুণ্ণ কণ্ঠে বলল, তোমার দুজন একসাথে কি করছিলে? তানজিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিছু না। তিয়াস ভাই তোকে খুঁজতে এসেছিল। উষা বুকে হাত বেঁধে ছাড়লো। তানজিলাকে ভেঙে বলল, আমায় খুঁজতে এসেছে তোকে দেখার জন্য ছটপট করছিল তাই না? মিথ্যে বলার জায়গা পাস না। কানে নিচে একটা দেব, দেখবি এক সপ্তাহের কানে শুনতে পাবি না। তানজিলা কোনো জবাব দিল না। উষা পুনরায় জিজ্ঞেস করলো, কতদিনের সম্পর্ক তোমাদের? কতদিন ধরে চলছে তোমাদের প্রেমলীলা? তানজিলা মিনমিন কণ্ঠে বলল, দোস্ত তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। উষা ওর দিকে এক প্রকার তেড়ে গেল। বলল, তাহলে কেমনটা? নাটক করিস আমার সাথে? আমি কিছু বুঝি না ভেবেছিস? ভালো ভালো যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, না হয় থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দিব বেয়াদব। তানজিলা কিছু বলার আগে তিয়াস জবাব দিল, 4 বছর। তিয়াসের জবাব শুনে উষা ধপ করে বিছানায় বসে পড়ল। এর বেষ্টু ফ্রেন্ড তার ভাইয়ের দৃষ্টি অগোচরে এতদিন প্রেম করে গেল, আর ও কিনা জানতে পারলো না? দুজন ওর সাথে এমনটা করতে পারলো? ওকে জানালে ওকে কি বাধা দিত? উষা হতাশ কণ্ঠে বলল, তোমরা দুজন এতদিন যাবৎ সম্পর্কে আছো, আর আমায় বললেও না? কি সুন্দর দুজন আমার সামনে ঢং করতে গেলে। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধও করলে না। আমি তোমার কাছে পর হয়ে গেছি তাই না? তাই জন্য আমার কিছু জানাওনি। আমি যে আমায় জানাবে। তিয়াস বলো, আমি জানাতে চেয়েছিলাম। উষা তিয়াসকে চুপ করে দিয়ে বলে উঠল, তুমি চুপ করো। একটা কথা বলবে না তুমি আমার সাথে? তানজিলার সামনে গিয়ে বলো, ভাইয়া বা বড় ভাই দেখে ছোট বোনকে কিছু বলতে পারেনি। তুই কি করেছিস? এই তোর আমার বন্ধুত্ব, এই তুই আমাকে ভালোবাসিস, আমি তোর থেকে কখনো কিছু লুকাইছি? কিছুটা লুকাইনি তো তাই না? তাহলে তুই এত বড় একটা কথা আমার থেকে কিভাবে লুকিয়ে গেলি? নাকি আমায় তুই কখনো বেস্ট ফ্রেন্ড ভাবিসনি? আমায় একটুর জন্য ফ্রেন্ড ভাবলে আমায় একটা আবার বলার প্রয়োজন বোধ করতি। তানজিলার সাহস কোনো জবাব দিল পারল না। উষার মেজাজ খারাপ হলো। আশেপাশে কিছু খুঁজতে নিল। খুঁজে পেয়েই যেতেই ডায়াল করলো মেহরাবের নাম্বার। ওপাশ থেকে রিসিভ হতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায়? কোথায় আবার অফিসে? হঠাৎ এইসবে কল দিলে যে? বরের প্রতি ভালোবাসা দেখাচ্ছ কারণ কি বউ? কিছুই না, আপনি এখন আসতে পারবেন? মেয়েরাব সন্ধিহান কণ্ঠে শুধালো, কিছু কি হয়েছে উষা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আপনি বলুন। আপনি আসবেন নাকি আমি একা ওই বাড়ি চলে যাব? কি হয়েছে ঘটনা খুলে বলো তো। এমনি এমনি এই অসময়ে যাওয়ার বায়না তো তুমি করবে না। হয়েছে কি সেটা আমায় খুলে বলো। তুমি না কত আশা নিয়ে বাবার বাড়ি গেলে, এখন হুট করে কি হলো? এত ক্ষেপে আছো কেন? উষার মেজাজ দেখে বলো, বললাম তো কিছু হয়নি। আপনি আসতে পারলে আসেন, না হয় আমি একা একাই চলে যাব। আর এক মুহূর্তের জন্য আমি এখানে থাকবো না। আরে বাবা খেপছো কেন? আমি আসছি। উষা ফোন কেটে ব্যাগ গুছাতে শুরু করলো। যদিও তেমন কিছু আনেনি, টুকটাক নিত্য প্রয়োজনীয় যা এনেছে তা হ্যান্ডব্যাগে রাখছিল। তিয়াস মুখ খুললো এতক্ষণে। রাগ করছিস কেন বনু? আর এই সময় যাবি কোথায়? যাবি? যাওয়ার দরকার নেই, আজকে থেকে যা। উষা তেতে উঠে বলল, জাহান্নামে যাব? রাগ করবো না তো কি করব? তোমার আদর করব? আমি তোমার একটা মাত্র বোন, তুমি আমার থেকে সম্পর্কের কথা লুকিয়ে গেলে। আমার জানালে কি আমি তোমাদের বাধা দিতাম নাকি অমত করতাম? তোমরা আমার বিশ্বাস ভরসা কোনোটাই করো না। এখানে থেকে আমি কি করব? এখানে আমার কেউ নেই, সবাই পর হয়ে গেছে। এই জন্য বলে মেয়ে বিয়ে দিলেই পর হয়ে যায়। এখন সেটা টের পাচ্ছি। আমার কেউ নেই এই বাড়িতে। আমি আর আসবো না এখানে। উষা কণ্ঠ কাঁপছে, কান্না কান্না ভাব। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। নিজের সবচেয়ে কাছের দুজন মানুষ ওকে বিশ্বাস করেনি, ওকে জানায়নি সে কষ্ট ওকে পীড়া দিচ্ছে। তানজিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর বলার মতো কিছুই নেই। সত্যি তো, মেয়েটা ওকে সব কিছু শেয়ার করছে, ওর কাছ থেকে কিছুও লুকায়নি। সেখানেও ওকে কিছুই জানায়নি।
উষার অভিমান কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ওই এবার কী করবে? তিয়াসকে প্রথম থেকে ওর ভালো লাগতো, কিন্তু কখনো বলেনি। একদিন যখন হুট করে কোনো দিন আয়োজন ছাড়াই তিয়াস ওকে পছন্দ করা জানালো, সেদিন তানজিলা একবারও ভাবেনি রাজি হয়ে গেছে। তারপর দুজনের মাঝে অল্প স্বল্প কথা হতো। তিয়াস অবশ্য উষাকে জানাতে চেয়েছিল, কিন্তু তানজিলাই চায়নি। ভেবেছিল উষা ওকে ভুল বুঝবে, আস্তে ধীরে জানাবে। সেখানে সময় হয়ে না ওঠার আগেই জানায়নি। এভাবে কেটে গেল দিনগুলো। তানজিলা ভুলেও ভাবেনি এভাবে উষার কাছে ধরা পড়ে যাবে। মিনিট দশের মাঝে মেয়েরা পেল। এসে উষার বাড়ির সামনে গাড়ি পার করে সোজা ওপরে উষার রুমে চলে এলো। বউ তার এমনি ক্ষেপে আছে, আগে মেয়েটাকে শান্ত করতে হবে। মেয়েরা বসে রুমে ঢুকে দেখলো তিনজন রুমে তিন জায়গায় অবস্থান করছে। উষা বিছানায় বসে আছে, তিয়াস কাবারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তানজিলা মুখটা কাচুমুচু করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েরা তিনজনকে এভাবে তিন জায়গায় বসে থাকতে কারণ খুঁজে পেল না। উষার কাছে যে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখন বলো, হুট করে বাড়ি যেতে চাইছো কেন? উষা কোনো জবাব দিল না। মেয়েরা বাকি দুজনের দিকে তাকালো। তিয়াসুকে কিছু ইশারা করছে। মেয়েরা বুঝলো বন্ধুর ইশারা। উষা উঠে দাঁড়ালো, ব্যাগ হাতে নিয়ে বলল, চলুন। চলুন মানে? আমি তো আরও ভাবছি আজকের দিনটা এখানেই থেকে যাব। চলো, আজকের দিন তুমি আর আমি এখানেই থেকে যাই। উষা একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব উষার চাহনি দেখে কিছুটা ভয় পেয়ে গেল। আপনি থাকুন, আমি যাচ্ছি। উষা গট গট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উষা চলে যেতে তিয়া সুর মুড়িয়ে এলো মেহরাবের কাছে। দোস্ত, আমার বাচ্চা। মেহরাব ওর দিকে চোখ ছোট ছোট করে বলল, কাহিনী কি ঘটেছে সেটা বল। তোর বোন যা রেগে আছে একা চলে যেতেও পারে, তাই তাড়াতাড়ি বল। তিয়া ঝটপট কাহিনী খুলে বলো। ওর কথা শুনে মেহরাব ঠেস দিয়ে বলো, একদম মহৎ কাজ করছেন শালা। থুক্কু সমন্ধি সাহেব। জানিন মেয়েটি অভিমানী, আগে বলিসনি কেন? এখন রাগ সামলা। আমার একদিন দিয়ে ভালো হয়েছে, কয়েকদিন বউ বাপের বাড়ি থাকলে না আমি বিন্দাস থাকবো। তিয়াস করুণ চোখে চেয়ে বলল, ভাই এরকম করিস না, তুই তোর রাগ ভালো করেই জানিস। এরপর আমার সাথে কথা বলবে কি না কে জানে। তোরা যেটা করেছিস সেটা একদম ভালো করিসনি। তানজিলা, তুমি অত্যন্ত ওকে জানাতে পারতে। তানজিলা মিনমিন করে বলল, ভেবেছিলাম ওকে জানাবো, কিন্তু সময় সুযোগ সেভাবে হচ্ছিল না, তাই জানাতে পারিনি। আপনি কিছু একটা করেন ভাইয়া। মেহরাব রুম থেকে বের হতেই বলল, আমি দেখছি কি করা যায়। মেহরাব বের হয়ে এলো। নিচে এসে তনয় বেগমকে দেখলো, আশেপাশে উৎসাহ নেই। তনয় বেগমকে জিজ্ঞেস করলো, আম্মু আপনার পাগলি মেয়েটাকে দেখেছেন? মেয়েটা গেল কই? এই মাত্র তো বেরিয়ে গেল। এতো করে থাকতে বললাম, বললো আমার নাকি ওকে পর হয়ে গেছি, ওকে কিছুই জানাই না। আই তার আমাদের বাড়ি আসবে না, একটু রেগে আছে তো তাই উল্টাপাল্টা বকে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো নিয়ে। এখন আসে, কিছু তো খেলেও না, এইমাত্র তো আসলে বাবা। মেয়েরাব হেসে বলল, সমস্যা নেই, অনেক দিন আসবো। মেহরাব বেরিয়ে এলো। গাড়ির কাছে এসে দেখলো ম্যাডাম গাড়িতে বসে আছে। মেহরাব আর কথা বাড়ালো না, এখন উষাকে সময় দেওয়া প্রয়োজন। এখন জোর করে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীত হবে, পরে দেখা যাবে রেগে মেগে ওর সাথেও কথা বলা বলবে না। মেহরাব কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি যখন একটা পার্কের পাশে এসে থামলো, তখন উষা অবাক হলো। মেহরাব নেমে উষার হাত ধরে এগিয়ে গেল। উষা জিজ্ঞেস করে বসলো, আমার হঠাৎ পাটকে এলাম কেন? মেহরাব ওর হাত নিজের হাতের মাঝে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, বউ আমার মন খারাপ করে থাকবে আর আমি সেটা বসে বসে দেখব? কখনো না, পার্কে ঘোরাঘুরি করলে দেখবে মন ভালো হয়ে যাবে। উষা আর কথা বাড়ালো না। ওর রাগ যতটা না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট ও পেয়েছে। তাই কথা না বাড়িয়ে দুজন সময়টা উপভোগ করতে লাগলো। সময়ের ব্যবধানে উষার মন খারাপ কিছুটা কমলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন চলে এলো। রাতের আকাশে এক ফালি চাঁদ উঠেছে। উষা মেহরাবকে ব্যালকনিতে বসে চাঁদ দেখছে। মেহরাব এখনো রুমে আসেনি। মিজান সাহেব ওকে ডেকেছে। হঠাৎ কোনো পুরুষের হাতের ছোঁয়া অনুভব করলো। তবে উষা একটু বিচলিত হলো না, চুপচাপ শান্তই রইল, কোনো প্রকার রিয়েক্টও করলো না। মেহরাব অবাক হলো, মেয়েটা তো এত চুপচাপ থাকার মেয়ে না। মেহরাব ক্ষীণকণ্ঠে জবাব দিল, এখনও মন খারাপ ম্যাডাম? উষা দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসের সাথেই যেন সকল অভিমান অভিযোগ উগরে ফেলল। অভিমান মিশ্রিত কণ্ঠে বলা শুরু করলো, আমার সবচেয়ে কাছের দুজন মানুষ আমার কাছ থেকে কথা লুকিয়ে গেছে।
আমায় কিছু জানায়নি। আমার বড্ড কষ্ট হচ্ছে। ওরা কেন আমায় কিছু জানালো না? আমি কি ওদের বাধা দিতাম? না তো। আপনি জানেন ওরা যদি আমায় আগে জানাতো আমি কতটা খুশি হতাম। কিন্তু ওরা আমায় জানালো না। একেবারে জানানোর প্রয়োজন বোধও করলো না। আমায় পর করে দিল। আমার যতটা না ওদের উপর রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। মেয়েরা বসে মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো। সান্ত্বনা দিয়ে বলল, আরে ওরা বুঝতে পারেনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি তো জানো তেজ তোমাকে কতটা ভালোবাসে। এখন এসব নিয়ে মন খারাপ করো না বউ। এরা তোমার কষ্ট দিয়েছে, তুমি ওদের সাথে কিছুদিন কথা না বলে তাহলেই তো হলো, সমান সমান হয়ে যাবে। ওরাও বুঝুক আমার বউকে কষ্ট দিয়ে ওরা ভালো করেনি। উষা একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব ভয়ে আছে মেয়েটা না আবার ওর উপরে রেগে যায়। তবে মেহরাবের ধারণা ভুল প্রমাণিত হলো। উষা লাফিয়ে উঠে মেহরাবের গলা জড়িয়ে ধরলো। উষাতে কণ্ঠে বলল, এই না হলে আমার পর? আপনি একদম আমার মনের কথা বলেছেন। এখন আমি ওদের সাথে কথা বলবো না। ওরাও বুঝুক। আপনি কি সুন্দর একটা বুদ্ধি দিলেন। এই জন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। লাভ ইউ।